দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি তমাল এগ্রোভোট ফেসবুক পেজে। আমরা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি তিল চাষ আমরা কিভাবে করে থাকি। বিশেষ করে আজকের যে তিল চাষের জন্য প্রদর্শনী প্লটটি তৈরি করা হচ্ছে, এটি আমাদের তৈরি করতে সহযোগিতা করছেন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র গোপালগঞ্জ থেকে। তো আমরা এখানে একটি প্লট নিয়েছি পরীক্ষামূলক। এই পরীক্ষামূলক প্লটটি তৈরি করতে যে ব্যক্তি এখানে এসেছেন উনি বৈজ্ঞানিক মুখ্য কর্মকর্তার সহকারী সঞ্জয় কুমার অত্যন্ত পরিশ্রমী লোক। উনি নিজেই শ্রমিকের সাথে কাজ করে যাচ্ছেন, অর্থাৎ নিজে থেকে দেখিয়ে দিয়ে কাজ করছেন যে কিভাবে এই প্লটগুলো তৈরি করা হবে, একেবারে বিজ্ঞান ভিত্তিক। আপনারা জানেন কৃষি একটি বিজ্ঞান, আর এই বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে এখানে এই পরীক্ষামূলক প্লট তৈরি করা হচ্ছে। আমাদের যে প্লটগুলো তৈরি করা হচ্ছে, এখানে পাঁচটি জাতের তিল চাষ হবে। একটি হচ্ছে স্থানীয় জাত, অন্য হচ্ছে বাড়ি 3, 4, 5, 6, অর্থাৎ স্থানীয় জাত, এবং বাড়ি 3, 4, 5, 6, অর্থাৎ বাড়ি উৎপাদিত 4টি জাতের সাথে আমাদের স্থানীয় জাত। এই স্থানীয় জাতের ফলনের তারতম্যটা কেমন হয়, এবং স্থানীয় জাত এবং বাড়ি 3, 4, 5, 6 এই জাতের আমাদের এই আবহাওয়ায় কতটা উপযোগী, ফলনের তারতম্য কত, এদের জীবনকাল কত, এই বিষয়গুলো দেখা হবে। একটি জমিতে আমরা 5টি প্লট করছি এবং সমান পরিমাণ সার, প্রত্যেক প্লটে সমান পরিমাণ সার প্রয়োগ করা হবে, সমান পরিমাণ ওষুধ প্রয়োগ করা হবে, এবং একই দিনে একই সময়ে বীজ একই পদ্ধতিতে বপন করা হবে। বিশেষ করে আমরা এখানে যে বীজ বপন করব তিলের, সেটি হচ্ছে লাইন পদ্ধতিতে এই কারণে করা হবে। যে দেশি জাতের তিল, অর্থাৎ স্থানীয় যে জাতের তিলটা, এই তিলটাও যদি আপনার আধুনিক পদ্ধতিতে চাষ করা হয় তাহলে কতটুকু ফলন আসতে পারে, এই বিষয়টা দেখার জন্য আমাদের এটি করা হচ্ছে। তো আমরা আমাদের এই পেজের মাধ্যমে ধারাবাহিকভাবে আমরা দেখাবো যে এই চাষগুলো কেমন এবং এর ফলন কেমন হয়। অর্থাৎ মাঝে মধ্যেই আপনারা তিল চাষের সাথে কিভাবে তিল চাষ আমরা করছি এবং এর উৎপাদন ব্যয় কত, এবং উৎপাদন ব্যয়ের পর কত টাকা এখান থেকে বের হয়ে আসে, এই বিষয়গুলো আপনাদের দেখানো হবে আমাদের চ্যানেলের মাধ্যমে। সঞ্জয় দা, একটু এদিকে আসেন। একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি কথা বলছি সঞ্জয় কুমারের সাথে। উনি এখন জানাবেন এই চাষ সম্পর্কে এবং এই চাষে কতটুকু পরিমাণ সার ব্যবহার করা হচ্ছে শতাংশ প্রতি, এই হিসাবটা উনি দেবেন। আপনারা এই পদ্ধতিতে আপনারা চাষ করে দেখতে পারেন আপনাদের জমির ফলন কেমন দাঁড়ায়। তিল বাংলাদেশে একটি অর্থকারী এবং তৈলবীজ, যেটা তৈল বীজের প্রায় 30 থেকে 33% সাপোর্ট দিচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত 6টা জাত আবিষ্কার করছে। এর মধ্যে মাঠে আছে আমাদের 3, 4, 5, 6। আমি রাজুপুরে অতুলনগর গ্রামে একটি পরীক্ষামূলক স্পট দিচ্ছি, অর্থাৎ পরীক্ষামূলক প্লট তৈরি করতেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের অনুরোধে এখানে সারের মাত্রা আমাদের যে হেক্টর প্রতি বলি, 1 হেক্টরে ইউরিয়া সার লাগে 125 কেজি, টিএসপি লাগে 150 কেজি, এমওপি মিউট অফ পটাশ সেটা লাগে 50 কেজি, জিপ সার লাগে 100 কেজি, দস্তা লাগে হেক্টরে 5 থেকে 7 কেজি, বোরন সার লাগে 10 কেজি। অর্থাৎ 250 শতক জায়গায় এই পরিমাণে সারটা প্রয়োজন হয় আর কি।
সাধারণত জিপ সারের পরিমাণ একটু বেশি দেওয়া হয়। 100 কেজি। স্বাভাবিক অন্যান্য ফসল থেকে তৈল জাতীয় ফসলে জিপ সারটা এবং বেশি বোরন সারটা বেশি দেওয়া হয়। বোরন, এর কারণটা কি? জিপ সারটা এর তৈলের পরিমাণটা বৃদ্ধি করে, বোরন সারটা তৈলের পরিমাণটা বৃদ্ধি করে। জিপ সারটা বাফার ক্ষমতা অর্থাৎ তাপমাত্রা বেশি হলে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, আর এই জিপ সারের মধ্যে সালফার আছে, এই পানি শোষণ করার ক্ষমতা সহ্য করে আর কি। অর্থাৎ আমরা যে চাষটা করছি অর্থাৎ তেল বীজের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখান থেকে তেল সংগ্রহ করা। তো যদি শুধু বীজ হলো কিন্তু তেলের পরিমাণ কম হলো, সেই হিসেবে তো আমাদের ভালো কাজে আসবে না। তো জিপ সার যখন ব্যবহার করা হবে তখন যে পরিমাণ বীজ হবে সেইখানে তুলনামূলক তেলের পরিমাণ বেশি হবে, এই জন্য জিপ সারটা বেশি ব্যবহার করা। এবং বোরন সার, বোরন সার। তো ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম সঞ্জয় কুমারের সাথে। উনি জানালেন হেক্টর প্রতি সারের পরিমাণ কতটুকু দেবেন। তো এখন আপনারা দেখছেন যে আমাদের শ্রমিকরা কিভাবে কাজ করছেন। সুন্দর করে 2টি চাষ দেওয়া হয়েছে। চাষ দেওয়ার পর মাটি যখন ঝুরঝুরি হয়েছে, সেই ঝুরঝুর মাটিতে কোদাল দিয়ে প্রথম রশি দিয়ে দাগ টানা হয়েছে সোজা করার জন্য। এখন কোদাল দিয়ে সেখান থেকে পানি সরিয়ে যাওয়ার, অর্থাৎ যদি অতিবৃষ্টি হয় সেক্ষেত্রে পানি সরানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করা হচ্ছে। আর প্রত্যেকটা প্লটে আলাদা আলাদা বীজ বপন করা হবে। এখানে বীজ যখন দেওয়া হবে, বীজ দেওয়ার পর এর উপর থেকে মই টেনে দেওয়া হবে, অর্থাৎ তিলের বীজ অতি গভীরে যাওয়া যাবে না, তবে সামান্য মাটির নিচে যেতে হবে। এরপর যদি জমিতে আর্দ্রতা থাকে তো সেক্ষেত্রে যেটা করতে হবে, পানি সেচ দেওয়ার প্রয়োজন হবে না। তবে আর্দ্রতা যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই পানি সেচ দেওয়া খুবই জরুরি, এই জিনিসটা মনে রাখতে হবে। আর আমরা আবারও এই জাতগুলোর কথা বলি। আমরা এখানে যে সমস্ত জাত আমরা নিয়ে এসেছি তা হচ্ছে আমাদের দেশি স্থানীয় জাত। এই জাতের সাথে আমরা বাড়ি 3, বাড়ি 4, বাড়ি 5 এবং বাড়ি 6 এই কৃষি গবেষণা কেন্দ্রের 5টি জাত এবং আমাদের একটি স্থানীয় জাত, দুঃখিত, কৃষি গবেষণার 4টি জাত এবং আমাদের স্থানীয় জাত দিয়ে আমরা এখানে এই প্লট তৈরি করব। এবং এখানে কতটুকু ফলন হয় এবং এটা উৎপাদন ব্যয় কেমন যায়, এ বিষয়টাও আমরা আপনাদের জানিয়ে দেব। লাগবে না, ওই যে আছে তো, টান দাও, বন আছে না, টান দিয়ে দাও। ড্রেন বলতে কি, ওইটা সময় কটা তো ড্রেন হয়েই গেছে, ওটা দেখতে একটা সুন্দর করা লাগবে না। ওই পাশে মোটা মাটি, ওই জায়গায় একটু গর্ত, ওইখানে টান দিয়ে দাও। হ্যাঁ, যে জায়গা নিচে সেই জায়গায় মাটি টেন দাও।